নমস্কার, ৫টায় পঞ্চবানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে। একটু দেরি হলো কারণ কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। আজ ৫টায় পঞ্চবান শুরুতেই দেখব গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আজ পঞ্চবান আপনাদের জন্য কি কি ওয়েট করছে। কারণ আজকের পঞ্চবানে আমরা রেখেছি পঞ্চবানে কুর্সিকার কোন মন্ত্রে মহারাষ্ট্রে গেরুয়া ঝড় উঠলো সেটা জানবো। ঝাড়খণ্ডে কেন দাগ কাটতে পারলো না এনডিএ সেটাও আজকে আমাদের পঞ্চবানের দ্বিতীয় প্রশ্ন। ৩ নম্বরে ওয়েনার কি শুধুই কংগ্রেসের? ৪ নম্বরে কি থাকছে? ৪ নম্বরে আপনাদের জন্য জানাবো যে বাংলায় কি বিজেপি শেষে শুরু। আর একেবারে পঞ্চবান শেষ বান, কোথায় গেল বামেরা? পঞ্চবানে কুর্সিকার আজ সেই নিয়ে আলোচনা। কারণ ইতিমধ্যে কিন্তু পঞ্চবান আমরা জানি যে ইতিমধ্যেই মহারাষ্ট্রে গেরুয়া ঝড় উঠেছে, ঝাড়খণ্ডে ফের হেমন্ত সোরেনই কুর্সিতে ফিরতে চলেছেন। তবে কোন মন্ত্রে এত কিছু হয়ে গেল, এত যে আমরা দেখলাম যে একে অপরের প্রতি কুৎসা, মানুষ নাকি তাদের উপর ভরসা রাখবেন, কিন্তু কিছুই হলো না। কোথায় চেঞ্জ হয়ে গেল, সমস্ত সমীকরণ কোথায় উল্টে পাল্টে গেল। আর তার পাশাপাশি যে বিষয়গুলো এখন উঠছে তা হলো এই যে এক্সিট পোল বলেছিল যে দুই রাজ্যেই উঠবে, একেবারে বলা যেতে পারে গেরুয়া ঝড় উঠলো না। বাংলায় মাদারিহাট কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছিল, 6টা কেন্দ্র উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে সব থেকে নজরে ছিল হচ্ছে মাদারিহাট। যে মাদারিহাটে বিজেপির জয় জয়কার ছিনিয়ে নিয়েছে তৃণমূল এবং 6-0 করে বিজেপিকে সাফ করে দিয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে একদিকে যখন বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বেশ কয়েকটা আসনে জিতেছিল, 78টা 79টা মতন আসন ছিল, সেখান থেকে তারা ফিরে এসেছিল, মানে একেবারে কমে এসেছিল। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে তৃণমূলে বিজেপির বিধায়করা যোগদান করার পর ধীরে ধীরে সেই সংখ্যাটা কমে এসছিল। কিন্তু সেই সংখ্যা কমতে কমতে এই মুহূর্তে যেটা দেখা গেল আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র, সেখানে আজকে উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার হলো। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূলের যিনি মুখপাত্র কৃষাণু মিত্র কি জানিয়েছেন সবার আগে শোনাবো আপনাদের। দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা বাই ইলেকশনে 6টা আসনের মধ্যে আগেই আমরা 5টাতে জয়যুক্ত ছিলাম। তো সেইখানে আমাদের মানুষের আরো বেশি করে সমর্থনের আশা ছিল এবং যেভাবে আমাদের বিধায়করা ইতিমধ্যেই কাজ করেছে এবং অনেকেও সংসদে উত্তীর্ণ হয়েছে, তো সেখানে আমাদের কনফিডেন্স ছিল। একটা আসন মাদারিহাট, সেখানে আমরা কখনোই জিতিনি। 2011-তে তৃণমূলের এত ঝড়ের মাঝে ওই আসনটি কিন্তু বাম প্রার্থী জিতেছিল এবং বিজেপি খুব কম মার্জিনে ওখানে হেরে গেছিল। 2016 সালে তোমার যদি মনে থাকবে যে মাদারিহাটে বিজেপি জয়যুক্ত হয়েছিল এবং সার্বিক পশ্চিম বাংলায় যে 3টে আসনে বিজেপি জিতেছিল তার মধ্যে দুটি যেটা উত্তরের জেলাগুলি, তার মধ্যে মালদার একটা বৈষ্ণবনগর এবং এই আলিপুরদুয়ারের মাদারিহাট। ইতিমধ্যেই বৈষ্ণবনগর আমরা 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে আমরা বৈষ্ণবনগর পুনরায় উদ্ধার করতে পেরেছি মানুষের আশীর্বাদ দিয়ে। সেখানে আমাদের বিধায়ক জয়যুক্ত হয়েছেন। মাদারিহাটটা আমরা 2021 কৃষাণু মিত্রর কথা শুনলাম, কিন্তু এবার আপনাদেরকে যার কথা শোনাবো তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে ঝাড়খণ্ডে যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে দল। কি বলেছেন তিনি, শুনুন। देखिए, हमारी पिछले और अभी की जो सरकार है, उस सरकार ने जो निर्णय किए, काम किए, ये भी याद रखना पड़ेगा कि पिछली बार हम 18,000 से भाजपा वहाँ आ रही थी, अभी 7,000 से है। तो हम समीक्षा भी करेंगे, लेकिन ये बात भी सही कि वो कांग्रेस की सीट थी। आज़ादी के बाद से केवल एक ही बार हमारी भाजपा वहाँ जीती है। हम आने वाले समय में जीतने के संकल्प से आगे बढ़ेंगे। और जिस प्रकार का पूरे देश में माहौल बना है भाजपामय प्रदेश, और हमारे यहाँ तो लगातार गतिविधि बढ़ते हुए, आपकी जानकारी के लिए बताएं कि पिछले लोकसभा चुनाव में भी हम पिछले इसी विधानसभा से लोकसभा भी आ रहे थे। इस बार हम और आगे बढ़े, महाराष्ट्र में काफी अच्छे रिजल्ट आए हैं। 100% महाराष्ट्र हमारे लिए एक नया मौका लेकर आया है। और जैसे मैंने विस्तार से बात कर दी, अब दोबारा दोहराऊंगा नहीं।
একেবারেই পরিষ্কার যে ঘটনা ঝাড়খণ্ডে যা রেজাল্ট হয়েছে তাতে মোটেও খুশি নয় গেরুয়া শিবির, এবং সেই নিয়ে কিন্তু আলোচনা চলতে থাকবে। প্রথমেই আমি চলে যাব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের কাছে, নীলের থেকে জানবো যে বিষয়টি তা হলো নীল, আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যে ফলাফল হলো কি মনে হচ্ছে যে কোন কোন মন্ত্রে মহারাষ্ট্র ফের চলে গেল এনডিএর জন্য বা মহাদুতির জন্য? সেখানে এই যে এতবার করে বলা হচ্ছিল যে একটা তাদের জন্য সিম্প্যাথি কাজ করবে উদ্ধবের জন্য, সেই সিম্প্যাথি কেন কাজ করলো না? দেখো, ভোটের দিন ঠিক আমার মনে আছে এই 5:30টার সময় আমাদের প্যানেলি, আমরা ভোটের দিন যেদিন ভোট শেষ হয়েছে 20 নভেম্বর, সেদিন কিন্তু একটা আমাদের 5:30টার সময় একটা বিশেষ টক শো হয়েছিল এই দুই রাজ্যের নির্বাচন নিয়ে। সেইখানে কিন্তু আমাদের চ্যানেলের যারা একজন সিকি মার্জনা করবেন, রাঁচি এক্সপ্রেসের যিনি চিফ রিপোর্টার ভার্মা, তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে তুল্যমূল্য লড়াই হবে, শেষ পর্যন্ত কে জয়ী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তখনও কিন্তু সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া কার্যত ঝাড়খণ্ডকে বিজেপি দিয়ে দিয়েছে। আমাদের আরেকজন গোবলয়ের পলিটিক্যাল অ্যানালাইসিস্ট অশোক দা, তিনি কিন্তু বারবার বলেছিলেন ঝাড়খণ্ড বিজেপির জন্য টাফ, মহারাষ্ট্র বিজেপির জন্য সহজ, এবং তার যে পর্যবেক্ষণ সেটা কিন্তু একেবারেই মিলে গেছে। বাঘা বাঘা বা তাবড় তাবড় যে সংবাদ মাধ্যমের যে পর্যালোচনা সেটা কার্যত কিন্তু ফেল। এবং 20 তারিখের এই বিকেল 5:30টার টক শো দেখলে বোঝা যাবে যে আমাদের যে পর্যালোচনাটা ছিল সেটা কিন্তু একদম ঠিক। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে কোথায় মহারাষ্ট্রে গেম প্ল্যানটা কি হলো। গেম প্ল্যানটা হচ্ছে, দেখো, এই সংঘের 100 বছর পূরণ হবে, এবং এই সময়তে যদি মহারাষ্ট্র হাতছাড়া হয় তাহলে এটা প্রেস্টিজ ফাইট হবে হচ্ছে আরএসএস এর। এবং আরএসএস এই নির্বাচনে বিজেপিকে একেবারে পিছন দিক থেকে পরামর্শ সমস্ত কিছু দিয়েছে। এবং বিজেপি এবং তোমার হচ্ছে আইনত দুটো সংগঠন আলাদা, একটা সামাজিক সংগঠন আর একটা রাজনৈতিক সংগঠন, কিন্তু আরএসএস এর নেতারা এই মহারাষ্ট্র নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নজর রেখেছে। তার কারণ হচ্ছে, আমি দুপুরেও এই কথা বলেছি, যে মহারাষ্ট্র নির্বাচন যখন শেষ হয় তারপরই দেবেন্দ্র ফডনিভিস সরাসরি নাগপুরে চলে গেছিলেন মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে। দুটো দিক হতে পারে, মোহন ভাগবতের সঙ্গে দেখা হচ্ছে মোহন ভাগবতকে ধন্যবাদ জানানো, সহযোগিতা করার জন্য, আর এক হচ্ছে মহারাষ্ট্রের কুর্সিতে বসবে কে। হয়তো জয়ের গন্ধটা দেবেন্দ্র ফডনিভিস পেয়ে গেছিলেন, তার জন্য তার ছাড়পত্র যাতে তার দিকে থাকে তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য গিয়েছিলেন। 2, 3 হচ্ছে, এবার হচ্ছে বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে। সব থেকে বড় দল বিজেপি, সেইভাবে তারপর হচ্ছে শিন্ডে সেনা, তারপর হচ্ছে অজিত পাওয়ার গোষ্ঠী। শিন্ডে সেনার যা আসন সংখ্যা, তাতে এখন শিন্ডে সেনাকে নাও রাখতে পারে বিজেপি, এটাও কিন্তু বিজেপির কৌশল হতে পারে। এবং বিজেপির এই জায়গাতে একটা বড় প্ল্যানিং হচ্ছে, আমি তোমায় বলছি, যে এই যে বিজেপির যে জাতীয় সভাপতি জেপি নাড্ডা, সেই জেপি নাড্ডায় বসার জায়গা, জেপি নাড্ডার চেয়ারে দেবেন্দ্র ফডনিভিসের কিন্তু একটা বসার কথা রয়েছে। মোদি শাহ জুটি আপাতত কিন্তু দেবেন্দ্র ফডনিভিসকে চাইছেন তাকে প্রেসিডেন্ট করা হোক। যদি তিনি প্রেসিডেন্ট তাকে করে বিজেপি, তাহলে কিন্তু তিনি এই পদে বসতে পারবেন না। আর যদি তাকে না করে, তাহলে কিন্তু তিনি প্রবল দাবিদার মহারাষ্ট্রের চিফ মিনিস্টার পদে। এবং মহারাষ্ট্রের চিফ মিনিস্টার, আরও একটা তোমায় এই বিষয় বলি, খুব ইন্টারেস্টিং আজকে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ঠিক করাটা, কারণ মোদির 75 বছর যখন হয়ে যাবে তারপরে প্রধানমন্ত্রী বিজেপি সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন না। তাহলে কি হবে, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে তাকে দলীয় সংবিধান চেঞ্জ করতে হবে। আমার কাছে যে খবরটা আছে, সংঘ এই মুহূর্তে নিজে চাইছে না যে প্রধানমন্ত্রী 75 বছরের পর তার প্রধানমন্ত্রীর চেয়ার এক্সটেনশন হোক, সেটা সংঘ এই মুহূর্তে চাইছে না। যেটা সংঘ এই মুহূর্তে ঠিক করেছে সেটা হচ্ছে নাগপুরের যে বিজেপির বর্ষিয়ান নেতা নীতিন গডকারিকে প্রধানমন্ত্রীর চেয়ারে ওই শেষ 1-1.5 বছরের জন্য বসাতে। এটা এখনো পর্যন্ত, আজকের দিনের পর্যন্ত সংঘের এটা পরিকল্পনা। এখন হচ্ছে দেবেন্দ্র ফডনিভিসকে যদি তোমার হচ্ছে জাতীয় সভাপতি করে, তাহলে কিন্তু আবার একই স্টেট থেকে পিএম নাও দিতে পারে।
সেই ক্ষেত্রে তাকে পিএম প্রধানমন্ত্রী নাও করতে পারে। সেই জায়গাতে দেবেন্দ্র ফডনবিস এখন একটা হচ্ছে শাখের করাত, মানে ডান দিকে টানবে না বা দিকে টানবে। এখন দেবেন্দ্র ফডনবিসকে মহারাষ্ট্রে, দেবেন্দ্র ফডনবিসের যে পলিটিক্যাল তোমার হচ্ছে পুনর্বাসন, সেই পুনর্বাসনের উপর কিন্তু বিজেপির আগামী দিনের মানে যাত্রা অনেকটা নির্ভর করছে। এবার হচ্ছে সংঘ, দেখো বিজেপিতে এখন তুমি বলতেই পারো বিজেপিতে সংঘ কে? আনুষ্ঠানিকভাবে বিজেপিতে সংঘ কেউ নয়, কিন্তু বিজেপির একটা বড় ডিসিশন কিন্তু সংঘের তরফ থেকে নিয়ন্ত্রণ হয়, সেটা বিজেপি নেতারা স্বীকার করুক। লোকসভা নির্বাচনের পর থেকে দেখা শুরু করেছিলাম, এটা বরাবরই হয়। এবার হচ্ছে সংঘ কিছুদিন হলো মোদি এবং অমিত শাহর এই যে প্যারালাল জুটি, যেটা আমি এই দুই জুটি হচ্ছে একটা কোথাও বিজেপিতে ব্র্যান্ড ইমেজ তারা তৈরি করেছিলেন। এই ব্র্যান্ড ইমেজটা সংঘ আর সহ্য করতে পারছিল না। একেবারে বলছি, সংঘের কোনো নেতা ব্র্যান্ড ইমেজটা, এই সঞ্জয় ভাই যোশীর মতো তাত্ত্বিক যারা সংঘের লিডার, তারা সহ্য করতে পারছিল না। কারণ বিজেপি চলবে সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী, কিন্তু বিজেপিতে এই ব্র্যান্ড ইমেজ এইটা সহ্য করতে পারছিল, এবং তারা এইটা বলছিল এটা কংগ্রেসের কালচারে হয়, এটা বিজেপির কালচারে হয় না। তার জন্য তারা এর আগের যে লোকসভা নির্বাচন, যেটাকে বিজেপি 400 পার, আপকি বার 400 পার ডাক দিয়েছিল, সেইটা কোথাও একটা সংঘের নেতারা বা সংঘের শীর্ষ মহল ঠিকমতো নিতে পারেনি। আর তৃতীয়টা কি, যে জেপি নাড্ডা এর মধ্যে একটা বেফাস মন্তব্য করে দিল যে সংঘের আর সহযোগিতা তাদের প্রয়োজন নেই। এই বেফাস মন্তব্য করার জন্য লোকসভা ভোটে সংঘের নেতারা বিজেপিকে সেইভাবে পরামর্শ দেয়নি, কিন্তু বিজেপির যে স্ট্রাকচার, যে দলীয় স্ট্রাকচার, সেই দলীয় স্ট্রাকচারে কিন্তু সংঘের নেতারা সেখানে পলিটিক্যালি পুনর্বাসন পান। তারা সংঘ যখন তাদের সংগঠন থেকে ছেড়ে দেয়, তারপর তাদের জায়গা হচ্ছে বিজেপি। মানে একদম যখন সংঘে তোমার মনে করছে তোমাকে সংঘ আর তোমার কাছে তোমার দরকার নেই, তখন তারা বিজেপিতে চলে যায়, রাজনীতিতে তারা সরাসরি চলে যায়। এই যে বিজেপিতে থাকা যারা সংঘের রাজনীতির নেতারা, তারা সেইভাবে একটা মাথা ঘামায়নি। দ্বিতীয়ত, সংঘের নেতারা, সংঘের সারা ভারতবর্ষে অন্তত 100-র উপরে সংগঠন কাজ করে। সেই 100 সংগঠনের একটা কর্মপদ্ধতি রয়েছে, একটা সংগঠন রয়েছে। এই সংগঠনটা বিগত নির্বাচনে কাজ করেনি, যার জন্যই বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি। উত্তরপ্রদেশের বিষয়টা আলাদা, সেখানে অমিত শাহ লবি, কেশব মৌর্য লবি, আর অন্যদিকে হচ্ছে যোগী আদিত্যনাথ লবি। এই লবিটা কাজ করেছে বলে উত্তরপ্রদেশের বিজেপির এই ভরাডুবি হয়েছে। এইবার হচ্ছে সংঘ হরিয়ানা নির্বাচনে কিন্তু যথেষ্টভাবেই সংঘ ছিল, এবং মহারাষ্ট্র নির্বাচনেও সংঘ ছিল। সংঘের যে রাজনৈতিক দূরদর্শিতাও বিজেপির এই ভালো ফল করার কারণ। তাহলে এবার তোমার প্রশ্ন হতে পারে, তাহলে ঝাড়খণ্ডে খারাপটা হলো কেন? দেখো, ঝাড়খণ্ডে বিজেপির খারাপ ফল হলো কারণ ঝাড়খণ্ড প্রথমে ঝাড়খণ্ডে বিজেপিকে যে মানুষটা ক্ষমতায় এনেছে, সংঘের নেতা, তার নামটা আমি এই মুহূর্তে বলছি না তার অনুমতি ছাড়া, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবং বাবুলাল মারান্ডি তার খুব ঘনিষ্ঠ লোক, ইভেন এই নির্বাচনে একদিনও তোমার হচ্ছে ঝাড়খণ্ডে তিনি যাননি। তিনি মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের এই দুই রাজ্যের মধ্যেই তিনি অবস্থান করেছিলেন। অর্থাৎ সংঘের একটা বড় অংশ ঝাড়খণ্ড নির্বাচনে কিন্তু সেইভাবে কাজ করেনি। তার কারণ হচ্ছে বাবুলাল মারান্ডিকেও তারা চাইছিল না, তারা চম্পাই সোরেনকেও চাইছিল না। সংঘের এই যে মানে যুক্তিটা, সেটা বিজেপি নেতারা কোথাও একটা বসে মিটমাট করতে পারেনি। আমি এই যে চম্পাই সোরেনের কথা বলে, যিনি টাইগার বা ঝাড়খণ্ডের রাজনীতিতে, সেই টাইগারকে দলে যোগদান করানো হলো। আমরা দেখলাম যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে একাধিকবার মোদি হোক, শাহ হোক, যে কোনো নেতা একেবারে শুরু থেকে আক্রমণ শানিয়ে গেছে, সেই ইস্যুটাও কিন্তু কাজ করলো না। তাহলে কোথায় গিয়ে মনে হয় যে স্ট্র্যাটেজিটা ফেল করলো? দেখো, আবারও বলছি, বিজেপির হচ্ছে সাংগঠনিক দল, তার যে সংগঠনের একটা মূল ভিত্তি, তার 50% থাকে সংঘের উপর। সেই সংঘের যে আমি তোমায় বলছি, যিনি প্রথম ঝাড়খণ্ড যারা রাজ্যটা করেছিল, সে কে ছিল? হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেন এবং সেখানকার কতগুলো জনজাতি গোষ্ঠীর নেতা। তাদের হাত থেকে ক্ষমতা যে ছিনিয়ে নিয়ে এসে বিজেপিকে ক্ষমতায় দিয়েছিলেন, তিনি হচ্ছেন বিজেপির সংঘের একজন নেতা, যিনি সেই সময় ঝাড়খণ্ডে বিজেপির ওজিএস ছিলেন। তার নাম আমি এই মুহূর্তে করব না।
তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য খোদ জেপি নাড্ডা ঝাড়খণ্ডের একটা প্রোগ্রামে ডেকেছিল আজ থেকে 6 মাস আগে। তিনি তখন ঝাড়খণ্ডের এই নির্বাচনে 4 জন মানুষের নাম দেন এবং আমি এই মুহূর্তে নামটা আমি ভুলে যাচ্ছি, রাঁচির যিনি মেয়র তাকেও প্রজেক্ট করার কথা তিনি বলেছিলেন। তিনি এখনো রাঁচির মেয়র, আমি তার এই মুহূর্তে নামটা আমার তার মনে পড়ছে না, একদম নতুন প্রজন্মের মহিলা লিডার, তাকেও বলা হয়েছিল প্রমোট করার কথা। সেই জায়গাতে বিজেপি প্রমোট করেনি। বিজেপি ভাড়াটে সৈন্য, মানে চম্পাই সোরেনকে বাঘ একটা আখ্যা দিয়ে ভাড়াটে সৈন্যের উপর নির্ভর করেছিল এবং সেই জায়গাতে আরএসএস এর লিডাররা পাত্তা দেয়নি। অন্যদিকে তুমি যদি খুব ভালো করে দেখো, মাও অধ্যুষিত যে জেলাগুলি রয়েছে ঝাড়খণ্ডের, এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ঘেঁষা যে বিরাট পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল, সেই অঞ্চলের যে তোমার হচ্ছে জনজাতি গোষ্ঠী, এই জনজাতি গোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু বিভিন্ন সেখানে কেউ মাওবাদীদের সমর্থন করে, কেউ সিপিআইএম এর রেডিস্ট সমর্থন করে, বিভিন্ন বামপন্থী সংগঠনের সঙ্গে এই জনজাতি ভোটাররা রয়েছে। তারা কি করেছে, এই বামপন্থীরা একজোট হয়ে ইন্ডি জোটকে সমর্থন করায় বামপন্থীদের ভোটটা জেএনএম এবং কংগ্রেস জোট এটা টানতে পেরেছে, যার জন্য একটা ভালো ফল হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ঘেঁষা যে তোমার হচ্ছে ঝাড়খণ্ড সীমানা রয়েছে, সেইখানে একটা সংখ্যালঘু ভোট রয়েছে ব্যাপক হারে। এই সংখ্যালঘু ভোটটা কিন্তু জেএনএম এর আন্ডারে ছিল না, কিন্তু যেহেতু মোদী এবং অমিত শাহ অতিরিক্ত সংখ্যালঘুদের আক্রমণ করেছে, তাই সংখ্যালঘু ভোটটা এবার অনেক এক জায়গায় কংগ্রেসকে এমনিতে তো কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, সরাসরি জেএনএম এর দিকে চলে গেছে। অন্য কোনো নির্দল, শাখা দল, উপদল কোথাও যায়নি, পুরোপুরি জেএনএম এর দিকে ভোটটা তারা দিয়ে দিয়েছে, যার জন্যই বিজেপির এই পরাজয়। পাশাপাশি এবং ঝাড়খণ্ডে সংঘের যে তোমার পরামর্শ ছিল যে নতুন প্রজন্মকে তুলে আনা, সেই নতুন প্রজন্মের নেতা বিজেপি তোলেওনি, জেপি নাড্ডা, বা তুলতে পারেওনি, বা তাদের পলিটিক্যাল ইকুয়েশন অনুযায়ী তারা তোলেনি, তার জন্যই বিজেপির এই পরাজয়। বেশ, তোমার কাছে আরো একটি বানের উত্তর বা চাইবো আমি, বা তা হলো যে ওয়েনার কি তাহলে প্রমাণ করলো যে তারা শুধুই কংগ্রেসের? দেখো, ওয়েনার রাহুল গান্ধী তিনি সেখান থেকে জিতেছেন। প্রথমবার তিনি সেখানে বামপন্থী বা সিপিএম তাদের একটা বড় সমর্থন ছিল, এবং ওয়েনারের অ্যানালাইসিস করা খুব কঠিন, কারণ দেখো কংগ্রেসের অধীনে এখন সংখ্যালঘু ভোটটা রয়েছে, সেটা বিজেপির জন্যই হয়তো, কারণ বিজেপি এত বেশি সংখ্যালঘুদের আক্রমণ করছে, তাহলে সংখ্যালঘুদের ভোটটা কোথায় যাবে? বিরোধী পক্ষে যাবে, এবং বিরোধী পক্ষের সব থেকে বড় দল হচ্ছে কংগ্রেস, এবং তারা কংগ্রেসকে অনেক বেশি গ্রহণযোগ্য করছে। এবার হচ্ছে হঠাৎ করে এটা ভাবা হয়েছিল যে কেরলের চিফ মিনিস্টার হঠাৎ করে জামাতের সঙ্গে রাহুল গান্ধীকে তুলনা করে সেখানে সংখ্যাগুরুদের ভোটটা কি একেবারেই বিজেপির দিকে সুইং করাবে। দেখো, রাহুল গান্ধী বা গান্ধী পরিবার ভারতীয় রাজনীতিতে অতীতেও হেরেছে, ইন্দিরা গান্ধী তিনিও পরাজিত হয়েছেন, কিন্তু গান্ধী পরিবার ভারতবর্ষের মানুষের কাছে আজও একটা সেন্টিমেন্ট, আইডল আমি বলবো না, সেন্টিমেন্ট, সেই একটা প্রিয়াঙ্কা গান্ধীর সেন্টিমেন্ট রয়েছে। এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে অনেকে তোমার হচ্ছে তার ঠাকুমা ইন্দিরা গান্ধীকে কিন্তু খুঁজে পায়, এবং প্রিয়াঙ্কা গান্ধীর নিজস্ব একটা ব্যক্তি ইমেজ রয়েছে, এবং বিগত লোকসভা ভোটে এখানে কংগ্রেস জিতেছিল রাহুল গান্ধী, এই সমস্তটা মিলে তোমার হচ্ছে এটা পক্ষে গেছে। আর অন্যদিকে তুমি যদি বলো, বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনি স্টেট রাজনীতিতেই সেইভাবে পরিচিত কোনো মুখ নয়, এবং সেই ওয়েনার আসন হচ্ছে সংখ্যালঘু ভোটার, সেইখানে বিজেপি যদি একজন সংখ্যালঘু মুখ তুলতে পারতেন, যেমন বিহারে বিজেপির একসময় সংখ্যালঘু মুখ ছিলেন শাহনওয়াজ হুসেন, মুক্তার আব্বাস নাকভি, এইরকম বিজেপি কোনো আজ পর্যন্ত এই বাজপেয়ী আমলের যে শাহনওয়াজ হুসেন বা মুক্তার আব্বাস নাকভির মতো লিডারদের এই মোদির আমলে কিন্তু তারা কিন্তু ব্র্যান্ড ইমেজ করতে পারেনি, যার জন্য বিজেপির কাছে এই মুহূর্তে কোনো সংখ্যালঘু মুখ নেই। এই ছোট ছোট কারণগুলোই বিজেপির সেখানে পরাজয়ের কারণ, এবং বড় মাত্রাতেই পরাজয়ের কারণ। কিন্তু তোমার কি মনে হয় এই যে এত কিছু হয়ে গেল, বামেরা একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেল জাতীয় রাজনীতি থেকে? সে তো অনেক দিন আগেই হয়েছে। বামেদের অস্তিত্ব এখন গোটা দেশেই নেই। সবচেয়ে আমার হাস্যকর পরিস্থিতি মনে হচ্ছে যে বামেরা তোমার হচ্ছে বিগত 3 বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে এই চৈত্র মাসের রোদে
লং মার্চ করেছে মহারাষ্ট্রে, সেইখানেই বামেরা কোনো আসন পেল না বা বামেরা কোনো ফ্যাক্টরি হলো না। এবং লং মার্চ, কৃষকদের সমস্যা, আজকে কৃষক আন্দোলন বলো, যা যা বলো, তার সবটাই কিন্তু একটা বড় সাপোর্ট দিয়েছে কিন্তু এই মহারাষ্ট্রের লং মার্চ। সেই লং মার্চ যেখানে বিদর্ভে, যেখানে কৃষকরা জল পায় না, সবচাইতে ভারতবর্ষের বেশি কৃষক আত্মহত্যা করে সেই বিদর্ভে বামপন্থীরা এক প্রকার ভ্যালুলেস হয়ে গেল। এখন বামপন্থীরা পুরোটাই হচ্ছে পরজীবী। মানে এই ঝাড়খণ্ডে যে জিতেছে, সেইখানেও ঝাড়খণ্ডে বামপন্থীরা একক মেজরিটিতে ভোটে তারা কিন্তু জেতেনি, পুরোটাই কংগ্রেস, জেএনএম এদের উপর ভর করে। পশ্চিমবঙ্গে আজকে বামপন্থীরা নিজেদের শক্তি যাচাই করতে গিয়ে একলা লড়াই করলো। ফলটা কি হলো? জামানত জব্দ হলো। 2026-এর আগে বামপন্থীদের যেভাবে পশ্চিমবঙ্গে জামানত জব্দ হলো, তাতে তারা শক্তি পরীক্ষা করে শেষ পর্যন্ত কি পেল তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। অন্যদিকে বামপন্থীরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখো, জয় পরাজয় রাজনীতিতে থাকবে, ভোটের ময়দানে থাকবে, কিন্তু আমি কত ভোটে হারছি এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের ভোট এবং কোথাও কোথাও বিজেপির সঙ্গে, বিজেপি যে দ্বিতীয় আসনে শেষ করেছে তার প্রাপ্ত ভোটের ধারে কাছে হচ্ছে বামপন্থীরা নেই। বেশ, আমি তোমাকে সঙ্গে রাখবো। আমি আরেক প্রতিনিধি বা সুপ্রীতিকে একটু ডেকে নেবো, যে এবং সুপ্রীতি থেকে আমি জানার চেষ্টা করব এই যে এতক্ষণ ধরে সুপ্রীতি নীল বলছিল বা যে এই বাংলায় বামেদের বা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বা জাতীয় রাজনীতি থেকে, এবং তৃণমূলের যেভাবে একেবারে 6-0 মারকাটারি, এবং উত্তরবঙ্গে মাদারিহাট প্রথমবার তৃণমূলের জন্য কিভাবে দেখছো, কেন হলো? এত তো বলা হচ্ছিল আরজিকর ইস্যু কাজ করবে, কিন্তু কোনোভাবে কাজ করলো না, কি কারণ? দেখো, বাংলার আজকে যেটা সকাল থেকে আমরা ছবি দেখলাম, একেবারে 6 ছক্কা তৃণমূলের, এবং সকাল থেকে কিন্তু একেবারে সবুজ ঝড় উঠতে শুরু করেছে। এবং বাংলা একটু ব্যতিক্রম, আমি যদি বলি উপনির্বাচনের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা ব্যতিক্রম একটু রয়েছে চিরকালই। সেটা বলো বাম আমলের কথা বা সেটা বলো এখন বর্তমানে তৃণমূলের সময়ের কথা, প্রত্যেকবারই কিন্তু এই উপনির্বাচনে যে ভোটটা, সেই ভোটটা কিন্তু গেছে ঘুরে ফিরে শাসকের ক্ষেত্রে বা শাসক গোষ্ঠীর কিন্তু দখলেই গেছে ভোটটা। এবং সেটা আজকে 2024 সালের নতুন ট্রেন্ড না, সেটা একেবারে আমরা যদি একটু ইতিহাস দেখি 1952 থেকে এটা শুরু হয়েছে বাংলাতে। 25 বছরের দীর্ঘ বাম শাসনেও সেটা দেখা গেছে, বা বর্তমানের এটা তৃণমূলের আমলেও আজকে দেখা গেল। এবং এই যে মাদারিহাট, আজকের দিনে কেন এতটা আমরা এই নামটাকে নিয়ে চর্চা করছি, বাদবাকি কেন্দ্রগুলোও তো রয়েছে, কিন্তু এই মাদারিহাটটাই কিন্তু উল্লেখযোগ্য বা ভীষণ ইন্টারেস্টিং, যেখানে তোমার দুঃখিত, যেখানে তোমার এই যে বিজেপির তোমার এই যে পদ্মফুল ফোটা, সেটা আক্ষরিক অর্থে শুরু হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ যখন আমরা ফলাফল দেখলাম, তখন কিন্তু বিজেপির সেই পদ্মফুলই আজকের মাদারিহাটে একেবারে শুকিয়ে গেছে বা ঝরে গেছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও গোটা উত্তরবঙ্গ থেকে যে বিজেপি একেবারেই চলে যাবে বা একেবারে শেষ নিশ্চিহ্ন, সেটাও কিন্তু এই মুহূর্তে ধরে নেওয়া ঠিক হবে না। এবং আজকের রেজাল্টের পর 2026 কেমন হবে সেটাকে ভেবে নেওয়াও কিন্তু আমার মনে হয় না যে রাজনৈতিক মহলের কাছে খুব একটা এটা উচিত হবে বলে। তবে উত্তরবঙ্গ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের ঘাড়ে একটা কোথাও গিয়ে হালকা নিঃশ্বাস বা চাপ কিন্তু থাকছেই। যদি মালদার কথা বলি, মালদার দক্ষিণের একটি আসন, আমার যদিও বিধানসভা নামটা এই মুহূর্তে মনে আসছে না, যেখানেও কিন্তু একটা সময় বিজেপির কিন্তু সেখানেও দেখা গিয়েছিল, কিন্তু সেই আসনেও তৃণমূল কিন্তু এই মুহূর্তে জয় জয়কার আমরা দেখেছি বর্তমানে। আজকে মাদারিহাট, সেখানেও যদি দেখো, সেখানের মার্জিনটাও যদি দেখো বিরাট। আজকে যদি 6টা আসনের কথা বলি, সেখানে যে শুধুই জয় হয়েছে তা নয়, মার্জিন কোথাও 10,000, কোথাও 11,000, কোথাও 60,000 পর্যন্ত গেছে। তার মানে এই যে সবুজ ঝড় আজকে সকাল থেকে উড়েছে, এবং বিধানসভার উপনির্বাচনেও যে ভোট সেই শাসকের ঘরেই গেছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আবারও প্রমাণিত। এবারে তুমি যেটা বলছিলে যে এতগুলো যে ইস্যু কাজ করছিল, এতগুলো ফ্যাক্টর এই মুহূর্তে ছিল, একদিকে আরজিকর কাণ্ড, সেখানে রাজনৈতিক বলো বা অরাজনৈতিক বলো প্রত্যেকটা ব্যক্তিরা মাঠে নেমেছিলেন, প্রতিবাদ আন্দোলন সামিল হয়েছিলেন, কিন্তু সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা প্রভাব ফেলতে পারেনি ভোট বাক্সে। শুধু আরজিকর নয়, বাংলায় বর্তমান সময়ে বেশ কিছু দুর্নীতি এই সময় প্রকাশ্যে এসেছে। শিক্ষা দুর্নীতি বলো, চাকরি দুর্নীতি বলো, বিভিন্ন কেলেঙ্কারি বলো, টাকা উদ্ধার বলো, সেই ফ্যাক্টরও কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে কাজ করেনি আজকের এই ভোট বাক্সে। এছাড়াও ছোট্টখাট্ট
বেশ কিছু ইস্যু রয়েছে, তাই সবকিছুকে সেই ধুলোয় উড়িয়ে দিয়ে সেই 1952 থেকে যে ট্রেন্ড শুরু হয়েছে আজকে 2024-ও সেই ট্রেন্ড বজায় থাকলো বাংলায়। তাই জন্য আমার মনে হলো বাংলা অন্যান্য রাজ্যের থেকে একটু ব্যতিক্রম। এই রাজ্যেও আমরা উপনির্বাচন দেখেছি, সেখানেও বিরোধীদের ক্ষেত্রে ভোট গেছে, কিন্তু একেবারে বিরোধী ফের একবার যে দাঁত ফোটাতে পারলো না উপনির্বাচনে, সেটাই আজকের দিনে ভোট বাক্স বললো দিনের শেষে। বেশ, আমি একদম ছোট করে হয়তো খুব বলতে পারি 2 সেন্টেন্সে হয়তো জানতে চাইবো তোমার থেকে যে এই যে আজকের দিনে বিজেপি বাংলায় ধীরে ধীরে একেবারে ক্ষয়িষ্ণু বলা যেতে পারে, মানে একের পর এক সিট হারাচ্ছে, কি কারণ? এটা কি তাদের শেষের শুরু বাংলায়? দেখো, উত্তরবঙ্গের বিজেপির যে আমার সহকর্মী সুপ্রীতি যেটা বলছিল একদম ঠিক। উত্তরবঙ্গের এই মাদারিহাট থেকেই বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে পদ্মফোঁটা শুরু হয়েছিল এবং মালদার বৈষ্ণবনগর আসনটিতে। তো তুমি যদি দেখো এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেও বেশ কয়েকটি উপনির্বাচন উত্তরবঙ্গে হয়। সেই উত্তরবঙ্গের নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে জয় জয়কার হয়েছিল। কিন্তু 2024-এ যখন ভোটটা হলো, উত্তরবঙ্গে কিন্তু সমস্ত আসন বিজেপি তার ধরে রেখেছে। 2024-এ আবার ফের এবার হচ্ছে এই যে আমার সহকর্মী সুপ্রীতি বলছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনের যদি ইতিহাস বলছে কোনোদিনও আজ পর্যন্ত বিরোধীরা উপনির্বাচনে সেইভাবে দাঁত ফোটাতে পারেনি, সেই ট্র্যাডিশন একটা রইল। তবে মাদারিহাট যেহেতু বিজেপির একেবারে জমি ছিল, সেই জমিতে আজকে পদ্ম শুকানোটা কোথাও একটা মানে একটা বড় ইঙ্গিত বলবো না, বিজেপিকে চাপে রাখবে। কারণ বিজেপির যিনি ওইখানে সাংসদ, বিজেপির যে ওইখানে সাংসদ তার নাম তোমার হচ্ছে জনবালা হচ্ছে, তোমার হচ্ছে আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, চা বাগানের নেতা মনোজ টিগ্গা তোমার হচ্ছে সাংসদ হওয়ার পরে মনোজ টিগ্গা আসনটাতেই উপনির্বাচন হয়েছে। কিন্তু এই জায়গাতে বিজেপির একটা বড় মানে গ্যাপ, বিজেপি তার বাংলার নীতিতে কখনো ঠিক থাকতে পারে না। এই বিজেপি 1.5 বছর আগে একেবারে আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএল সন্তোষের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপি ঠিক করেছিল যে তারা বিধানসভায় আসন লস করবে না, তার জন্য কোনো এমপিকে টিকিট দেবে না। এটা বিজেপির বৈঠকে ঠিক হয়েছে। কিন্তু 6 মাস বাদে বিজেপি সেই সিদ্ধান্তটা চেঞ্জ করলো এবং বিধানসভার একজন বিধায়ক মনোজ টিগ্গা, যিনি বিজেপির প্রথম বিধায়ক, তাকে টিকিটটা দিয়ে দিল। এবং টিকিটটা দেওয়ার পর কি আসনে উপনির্বাচন হলো, উপনির্বাচনে একেবারে বিজেপির সেখানে ভরাডুবি হলো এবং বিধানসভা থেকে বিজেপির একটা বাংলার বিধানসভা থেকে হলো। অর্থাৎ বাংলাতে বিজেপির যে নীতি, তারা কোন পথে সংগঠন চালাবে, কোন পথে তারা আগামী দিনে সংগঠন এগিয়ে নিয়ে যাবে, একদম টপ টু বটম বাংলা বিজেপি ব্যর্থ। এবং দিল্লি বিজেপি অনেকটাই এই নেতা নির্ভর এবং সাংগঠনিক নির্ভর না হয়ে তারা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর হয়ে থাকে। দিল্লিতে কেউ গিয়ে মিষ্টি কথা বললে এবং সেই সঙ্গে যদি কোনো তোফা নিয়ে যায়, অমিত শাহরা রীতিমতো গলে যায়। আর এই গলে যাওয়াতেই অমিত শাহরা আস্তে আস্তে তোমার হচ্ছে বাংলাতে প্রত্যেক দিন সংগঠন লস করছে। এবং এই গলে যাওয়ার পিছনে এবং বিজেপির মধ্যে অনেক মানে কাহিনী রয়েছে, সেই কাহিনী সবটা আমি বলছি না। কিন্তু অমিত শাহদের ঠিক করতে হবে বা বিএল সন্তোষদের ঠিক করতে হবে যে বাংলায় তাদের দলীয় স্ট্যান্ড কি হবে। সেই দলীয় স্ট্যান্ড না থাকার জন্যই কিন্তু আজকের এই বিজেপির পরাজয়। বেশ, অনেক ধন্যবাদ নীল তোমাকে, নীল বণিক এবং সুপ্রীতি মুখার্জি দুজনকে অনেক ধন্যবাদ। এবং আজকের এই যে পঞ্চবান, আজকে আমাদের হয়তো এখানেই শেষ করতে হচ্ছে, সময় শর্ট বলে। কিন্তু আজকে এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তৈরি হলো শাসক দলের জন্য। দুই শাসক দল, একদিকে তৃণমূল বাংলায় শাসক দল, অন্যদিকে আমি বলবো যে কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের জন্য। তৃণমূলের জন্য এটাই প্রশ্ন তৈরি হলো যে এই যে আজকে 6-0 জয় তো এলো, কিন্তু সেই 6-0 জয় কি আদৌ তাদের স্বস্তিতে রাখতে পারবে? কারণ বিভিন্ন দিকে বিভিন্ন দুর্নীতি রয়েছে, সংগঠনের সমস্যা রয়েছে, সবকিছু এড়িয়ে আদৌ কি সেটা রাখা সম্ভব হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় শাসক দল বিজেপির জন্য। একদিকে তারা বাংলায় ধীরে ধীরে ক্ষয়িষ্ণু, তারা একের পর এক যে বিধায়ক সংখ্যা সেগুলো তারা হারিয়ে ফেলছে, তাদের নীতি হোক বা তাদের অন্য কোনো কারণের জন্য হয়তো তাদের হয়তো স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে না শাসকের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, সেই কারণে হতে পারে। আর 2 নম্বর যে আজকে মহারাষ্ট্র তো জয় এলো, মহারাষ্ট্রে কি আদৌ এবার যে সমস্ত কথা তারা দিয়েছিলেন সেগুলো তারা পূরণ করতে পারবেন?
ঝাড়খণ্ডে কেন তারা হেরে গেলেন? বাংলাদেশ ইস্যু কোথায় গেল? কোথায় বা গেল টাইগার সোরেন, মানে চম্পাই সোরেনকে নিয়ে আসার যে স্ট্র্যাটেজি, সেটা ঠিক ছিল না ভুল ছিল? সেই প্রশ্নও থাকবে। কিভাবে তারা পরবর্তী প্ল্যানিং করবে? 2029 বেশি দূরে নেই, মাত্র শুনতে লাগছে হয়তো 5 বছর, কিন্তু সেই 5 বছর কত তাড়াতাড়ি কেটে যাবে সেটা জন্য হয়তো এখন থেকেই ভাবনা চিন্তা করতে হবে। কারণ অন্যদিকে দিল্লির যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিন্তু ইতিমধ্যেই প্ল্যানিং শুরু করে দিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এবং 2025-এর নির্বাচনের জন্য হয়তো নির্বাচন ঘোষণা হয়নি, ভোটার লিস্ট তৈরি হয়নি, তা সত্ত্বেও তিনি 11টা আসনের ইতিমধ্যেই কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। সুতরাং বিভিন্ন দিক থেকে তারা এগোচ্ছেন, অন্যান্য বিরোধী দল এগোচ্ছে, ইন্ডিজোট এগোচ্ছে। আজকে ইন্ডিজোট কোথাও ভালো কোথাও খারাপ হয়তো করেছে, কিন্তু মাথায় রাখতে হবে যে আজকে বিজেপি মহারাষ্ট্রের সব থেকে বড় দল হয়ে গেলেও সেখানে কিন্তু একদিকে শিন্ডে সেনা এবং অন্যদিকে অজিত পাওয়ার, এরা দুজনের সংখ্যা মিলিয়েও হয়তো তারা কিং মেকার হতে পারবেন না, কিন্তু কোথাও গিয়ে টাকার খেলা বলে একটা কথা রয়েছে রাজনীতিতে, সেটাও কিন্তু প্রভাব ফেলতে পারে। সুতরাং সবকিছু মিলিয়ে প্রশ্ন অনেক, উত্তর আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে শেষমেশ জাতীয় রাজনীতি কোন দিকে এগোয়, কারণ এই ভোটের ওপর অনেক কিছুই নির্ভর করছিল। এবং যেটা বলা হচ্ছে যে সংঘ পরিবারের একটা সাপোর্ট বিজেপি পেয়ে গেছে, দলিতদের একটা সাপোর্ট বিজেপি পেয়ে গেছে। সেই সাপোর্টগুলোকে কিভাবে তারা কাজে লাগাবে সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের পঞ্চবান এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।